আমরা আজকে এগ্রিগেটের সেকেন্ড পার্ট সম্পর্কে জানবো। এখানে এগ্রিগেটের অনেকগুলা ডেফিনেশন আসবে নতুন নতুন, ঠিক আছে। তারপরে গ্রেডেশন কি, এগ্রিগেটের এগুলো সম্পর্কে জানবো। কার্ভটা কি, এটা সম্পর্কে আবার বলা আছে। সিভ অ্যানালাইসিস কি, এফএম এর যে দুইটা বা তিনটা ম্যাথ আছে, এই ম্যাথ গুলা সম্পর্কে জানবো। ফর্মুলা কিভাবে ডেভেলপ হয়। তো গত ক্লাসে আমরা হচ্ছে বেসিক্যালি এই ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে জেনেছিলাম এগ্রিগেটের। এখানে কি লেখা আছে, ডেনসিটি অফ ডিফারেন্ট কম্পোনেন্টস অফ কনক্রিট। কনক্রিটের বিভিন্ন কনক্রিটের যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আছে, এদের ডেনসিটি গুলো কেমন, ঠিক আছে। এখানে হচ্ছে তিনটা ইউনিটে ডেনসিটির মানগুলো দেওয়া আছে। ডেনসিটি মানে কি বুঝি আমরা, ঘনত্ব, ঠিক আছে। তাহলে সিমেন্টের ঘনত্ব হচ্ছে 3.1, যদি আমি গ্রাম সিসিতে কাউন্ট করি, আর যদি কেজি পার মিটার কিউতে কাউন্ট করি তাহলে হচ্ছে 3100, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা মনে রাখি ডেনসিটি, যে কোনো একটা। কোর্স সেগ্রিগেটের জন্য 9, ব্রিক চিপসের জন্য দেখেন, ব্রিক চিপসের জন্য হচ্ছে 2.1 থেকে 2.2, স্টোন চিপসের জন্য 2.6, মানে এগ্রিগেটের জন্য 2.6, ওয়াটারের ডেনসিটি 1, কারণ ওয়াটারের সাপেক্ষে হচ্ছে বাকি ডেনসিটি গুলো বের করা হয়। এই জন্য ওয়াটারের ডেনসিটি 1 ধরা হয়। কনক্রিটের হচ্ছে 2.3 থেকে 2.1। তো এভারেজ সবগুলো হচ্ছে 2 এর কাছাকাছি, তাই না? 2 এর ভিতরে আছে, শুধু সিমেন্টের একটু বেশি। এখানে পানির ডেনসিটিটা দেখেন, পানির ডেনসিটিটা আমাদের অনেক সময় কাজে লাগে, যেটা এলপি পার ফিট কিউতে আছে, ঠিক আছে। এটা হচ্ছে 62.4। যখন আমরা এসআই ইউনিটে যখন ম্যাথ করব না, যখন আমরা সিজিএস ইউনিটে ম্যাথ করব, তখন আমরা পানির যে ইউনিট আছে সেটা আমরা ওয়ান না লিখে কি লিখবো, এলপি বা ফিট কিউ লিখবো। তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। আমাদের এখানে যেটা দেখছি সেটা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট গুলার ডেনসিটি গুলো কেমন। ডেনসিটি মানে কি, মানে এটা কত গুণ বাড়ি পানির সাপেক্ষে, ঠিক আছে, এটা রেশিওটা। তো ওভারঅল সবগুলো হচ্ছে পানির সাপেক্ষে অনেক গুণ ভারী, ঠিক আছে। সবচেয়ে বেশি ডেনসিটি কাজ সিমেন্টের, তারপর হচ্ছে স্টোন চিপসের, ঠিক আছে, আর হচ্ছে ফাইন এগ্রিগেটের, পরে বাকিগুলো আসছে। এখানে একটা কনভার্সন আছে, সেটা হচ্ছে একটা কনক্রিট কে যদি আমি ভাগ করি, এই বিভিন্ন কম্পোনেন্ট গুলো কিভাবে ভাগ হয়, এই কনভার্সনটা একটু শিখি। চলো, এখানে যেটা দেয়া আছে, একটা কনক্রিটের ভলিউম দিয়ে আছে 1 মিটার কিউব। তো 1 মিটার কিউব কনক্রিটের ভলিউম হলে, তাহলে 1 মিটার কিউতে কত কেজি কনক্রিট থাকে সেটা ওরা বলে দিল যে 2300 কেজি কনক্রিট আছে এই 1 মিটার কিউতে। তাহলে 2300 কেজি কনক্রিটের মধ্যে ফাইন এগ্রিগেট কতটুকু আছে, কোর্স এগ্রিগেট কতটুকু আছে, সেখানে সিমেন্ট কতটুকু আছে, পানি কতটুকু আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমরা অলরেডি এগ্রিগেট পার্টে জানি যে এগ্রিগেট হচ্ছে কনক্রিটে 75% জায়গা দখল করে নেয়, ঠিক আছে। তার মানে যদি কনক্রিটে এই ভ্যালুটা আপনাকে দেওয়া দেয় 2300 কেজি, এটার 75% হচ্ছে কত, 75% আমি ক্যালকুলেটর দিয়ে বের করবো, ঠিক আছে। 1780 কেজি হয়। তো 2300 কেজির মধ্যে 1780 কেজি এগ্রিগেটে চলে গেছে, তার মানে বাকি থাকে আর কত, 520, ঠিক আছে। 2300 থেকে 1780 বাদ দিলে হয় 520। এখন 520 থেকে আপনি দেখেন আপনার 520 এর মধ্যে পানি আছে আর হচ্ছে ওয়াটার, সরি ওয়াটার আছে আর হচ্ছে সিমেন্ট আছে। তো আপনাকে কিন্তু এই ওয়াটার সিমেন্ট রেশিওটাও দিয়ে দিবে, ঠিক আছে। ওয়াটার সিমেন্ট রেশিওটা কি, ওয়াটার সিমেন্ট রেশিওটা হচ্ছে পানির ওয়েট ডিভাইড বাই সিমেন্টের ওয়েট, ঠিক আছে। এই দুইটা মিলে হইতেছে কি আপনার 0.54, এটা আপনাকে দিয়ে দিছে। তো আপনি এখন কি করবেন, আপনি এখন এই টোটাল কেজি থেকে 0.54 কি করবেন, মানে ডিভাইড করে দিবেন, ঠিক আছে। তো ডিভাইড করলে আপনার কি বের হবে, আপনার ওয়াটার এবং সিমেন্টের রেশিওটা বের হবে। তার মানে কি, আপনি দেখেন 180 কে যদি আপনি 340 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার 0.54টা বের হয়, ঠিক আছে। তার মানে এই যে 520 কেজিকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে, একটা হচ্ছে 180 কেজি হয় যেটা পানি, একটা হচ্ছে কত 340 হয় যেটা হচ্ছে সিমেন্টের। এইভাবে করে আপনার ওয়াটার সিমেন্ট রেশিও থেকে আমি কি করলাম, এখানে যে অবশিষ্ট 520 ছিল সেখানের মধ্যে দুইটা ভাগে ভাগ করে ফেললাম, ঠিক আছে। একটা হচ্ছে সিমেন্ট, একটা হচ্ছে ওয়াটার। এখন কোশ্চেন হচ্ছে আমার এগ্রিগেট গেছে, সিমেন্ট গেছে, ওয়াটার গেছে, আর একটা পার্ট বাদ যাচ্ছে, সেটা কি, এটা হচ্ছে ফাইন এগ্রিগেট, যেটাকে বালি বলি। তো এই যে এগ্রিগেটের মধ্যে হইতেছে ওই বালিটা চলে আসছে, ঠিক আছে। এখানে কোর্স এগ্রিগেটও চলে আসছে, এখানে ফাইন এগ্রিগেটও চলে আসছে। তাহলে এবার দেখে আসি যে ফাইন এগ্রিগেট কি পরিমাণ আছে। তো আপনি এখানে খেয়াল করেন, এই 1780 কেজির মধ্যে আপনি এখানে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছেন এগ্রিগেট গুলোকে। কোর্স এগ্রিগেট দিয়েছেন 1000 কেজি, আর এই
ফাইন এগ্রিগেট দিচ্ছেন কত 780 কেজি, এটা একটা জাস্ট রেশিও হিসেবে ভাগ করে দিয়ে দিলেন, ঠিক আছে। কোর্স এগ্রিগেট একটু বাড়িয়ে দিলেন আর অংশটা ফাইন এগ্রিগেট দিলেন। তাহলে এভাবে করে আপনার হচ্ছে 2300 কেজি কনক্রিটকে আপনি ভাগ করে ফেলতে পারেন, ঠিক আছে। আমরা অবশ্যই নিজ ডিজাইনে দেখবো সুন্দর করে কিভাবে আরো বের হয়। তো আপনাকে যদি এরকম একটা ডেটা দিয়ে দেয়, আপনাকে ভাগ ভাগ করে দেখাতে হবে যে কোনটা কি পরিমাণে আছে, মোটামুটি একটা রাফ এস্টিমেট। এখন যেটা দেখবো সেটা হচ্ছে গ্রেডেশন অফ এগ্রিগেট, ঠিক আছে। এখন দেখবো গ্রেডেশন অফ এগ্রিগেট। আমরা অলরেডি গ্রেডেশন সম্পর্কে জেনে এসেছি গত ক্লাসে, তাই না? তো এই জিনিসগুলো আবার করতেছি। গ্রেডেশন ইজ দ্য প্রপোর্শন অফ দ্য ডিফারেন্ট সাইজেস অফ পার্টিকলস মেকিং আপ দ্য এগ্রিগেট। গ্রেডেশন বলতে কি বোঝায়? গ্রেডেশন হচ্ছে বিভিন্ন সাইজের এগ্রিগেট যেগুলো আছে, এগুলো কিভাবে আছে, কোন প্রপোর্শনে আছে সেই জিনিসটা হচ্ছে বোঝা যায় গ্রেডেশনের মাধ্যমে। সুইটেবল গ্রেডেশন ইজ রিকোয়ার্ড টু এনশিওর the strength, workability and economy of concrete. আমাদের গ্রেডেশনটা কেন দরকার? আমি একটা গ্রেডেশন কার্ভ দেখে বুঝতে পারবো যে ওখানে আমার কি পরিমাণে মানে কি পরিমাণ এগ্রিগেট ইউজ করতে হবে, এবং সেই পরিমাণ এগ্রিগেট ইউজ করলে ওই কনক্রিটের জন্য ওয়ার্কেবিলিটি কেমন হবে এবং ইকোনমিটা কেমন পড়বে। এই ওভারঅল এই জিনিসগুলোকে ফোকাস করতে আমার গ্রেডেশনটা দরকার। প্রিন্সিপাল অফ গ্রেডেশন: smaller size particles fill up the voids left in the large particles. এখানে গ্রেডেশনের একটা প্রিন্সিপাল হচ্ছে কি, যেগুলো ছোট ছোট পার্টিকেল সেগুলো হইতেছে কি আমার কনক্রিটের মধ্যে যে ভয়েড গুলো আছে সেই ভয়েড গুলো কিন্তু কি করে ফেলে, ফিল আপ করে ফেলে, ঠিক আছে। সিভ অ্যানালাইসিস ইজ দ্য মেথড টু ডিটারমাইন গ্রেডিং অফ এগ্রিগেট। তো আমি গ্রেডিংটা বের করতে হলে আমাকে যে মেথডটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি সিভ অ্যানালাইসিস। আমরা জানি যে সিভ অ্যানালাইসিস কি, অনেকগুলো সিভ পর হতে সাবজেক্ট থাকে, ঠিক আছে, সেখানের মধ্যে আমরা বালি দিই, তারপর গ্রেডিংটা করি। তারপর হচ্ছে ফর দ্য সেম সাইজ পার্টিকলস ভয়েড ইজ মোর। যদি আমার একই সাইজের পার্টিকেল হয়, ঠিক আছে, স্যাম্পলের মধ্যে, সেখানে ভয়েড থাকবে বেশি। যদি স্যাম্পলের মধ্যে ডিফারেন্ট সাইজের পার্টিকেল থাকে তাহলে ভয়েড হবে কম। ভয়েড মানে কি? ভয়েড মানে যে খালি জায়গাগুলো, ঠিক আছে। খালি স্যার। এখন আসেন এসটিএম স্ট্যান্ডার্ড সিপ। সিপ সম্পর্কে আমরা জেনেছি যে সিপের ওপেনিং গুলা কেমন, ঠিক আছে। ওপেনিং মানে কি, সিপের মানে ডায়াটা কেমন, ঠিক আছে। যেখান দিয়ে আমি মনে করেন এটা যদি একটা চালানি হয়, এখানে এটার ডায়াটা কেমন, ঠিক আছে, সেই ডায়াটা হচ্ছে ওপেনিং বলা হয়। এখানে হচ্ছে 3 ইঞ্চি থেকে শুরু, এগুলো হচ্ছে অনেক বড় বড় ওপেনিং। আমরা বেসিক্যালি 4 নম্বর সিপ থেকে কি আমরা মানে বালিটা কাউন্ট করি, ঠিক আছে। 4, 8, 16, 30, 50, 100, এখানে আমরা রেগুলার ওপেনিং গুলো দিয়ে আছে। তো এগুলো দিচ্ছে এসটিএম স্ট্যান্ডার্ড অনুসারে সিপ এর ওপেনিং গুলো আমাদের এই এরএন গুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ফাইননেস মডিউলাস কি, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। ফাইননেস মডিউলাস আমরা যে এখানে গ্রেডেশন করব, ঠিক আছে, সিপ এর ওপেনিং থেকে আমরা ওই পার্সেন্ট রিটেন বের করবো, তারপর পার্সেন্ট রিটেন থেকে হিউমিডিটি পার্সেন্ট রিটেন বের করবো, পার্সেন্ট ফাইনাল বের করবো। করার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি গ্রেডেশন কার্ভটা বের করা। গ্রেডেশন কার্ভ বের করার পর আমরা কি করতে পারি, সেখানে কোন সাইজের পার্টিকেল আছে সেটা বুঝতে পারি। আরেকটা টার্ম করা যায়, যখন আমি কিউমুলেটিভ এই পার্সেন্ট রিটেন বের করব, সেখান থেকে আমরা ফাইননেস মডিউলাসটা বের করতে পারি। ফাইননেস মডিউলাস এর মাধ্যমে বুঝতে পারি যে ওখানে ওই বালির কণাগুলা মানে আকারে কতটুক, ঠিক আছে, আকারে কতটুক সেই জিনিসটা বোঝা যায়। তো ফাইননেস মডিউলাস হচ্ছে কোন একটা স্যাম্পল যদি আমি বাজার থেকে নিয়ে আসি, সেটার জন্য আরএফএম বের করতে পারলেই আমরা বুঝতে পারবো যে ওই স্যাম্পলে, ঠিক আছে, যে বালির কণাগুলোর পরিমাণ কতটুক ছিল, ঠিক আছে, সাইজ গুলা বেসিক্যালি বোঝা যায়। তাহলে it is an index which gives an idea about fineness of coarseness of aggregate, মানে যেটা বলতেছে কোন একটা এগ্রিগেটের সেটা কতটুক ফাইন, সেটা কতটুক কোর্স, সেই জিনিসটা সম্পর্কে ধারণা দেয়, ঠিক আছে। ফাইননেস মডিউলাস। FM is not an indication of grading of aggregates, as an infinite number of grading can have same FM. এখানে এফএম জিনিসটার মাধ্যমে শুধু যে গ্রেডিং করব তা না, আমার এফএম এর মাধ্যমে আরো অনেক কিছু বের করা যায়। ম্যাথমেটিক্যালি FM equal to FM এর ফর্মুলাটা আমরা সবসময় জানি, পার্সেন্টেজ রিটেইনড অন ইচ স্ট্যান্ডার্ড সিপ, অর্থাৎ প্রত্যেকটা সিপে বিশেষ করে 4 থেকে 100, আমরা হচ্ছে 200টা কাউন্ট করবো না, ঠিক আছে। 4 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা সিপে কি পরিমাণ রিটেইন করছে, কি পরিমাণ আটকে গেছে, ওইগুলো সবগুলোর সামেশন নেব, ঠিক আছে। তারপর সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করবো, ভাগ করলেই যা পাবো সেটাকে বলা হচ্ছে এফএম। তাহলে এফএম যে বের করলাম, মনে করেন আপনার এফএম আসছে 2.5,
এরর আসছে 1.5। এই যে এফএম থেকে বুঝতে পারবো যে সেগুলা কোন ধরনের ইয়াতে পড়ে, মানে কোন ক্রাইটেরিয়াতে পড়ে। যদি ফাইন এগ্রিগেট হয় তখন সেটার এফএম হইতে হবে 2.25 থেকে 3.25। তাহলে 2.25 থেকে 3.25 এটা হচ্ছে ফাইন এগ্রিগেটের জন্য স্কেল। আর যদি কোর্স এগ্রিগেট হয় তাহলে হইতে হবে কত, 5.5 থেকে 7.5। এটা হইতেছে কি কোর্স এগ্রিগেটের স্কেল। The smaller value of FM, the more is a smaller size in aggregate. FM এর ভ্যালুটা যতই ছোট হবে তার মানে এগ্রিগেটের সাইজ গুলো ততই ছোট। দেখেন এখানে ফাইন এগ্রিগেটটা কম, কোর্স এগ্রিগেট একটু বেশি। তার মানে এফএম এর ভ্যালু যত কম হবে সেই জিনিসটা তত বেশি ফাইননেস। এখানে দুটো টার্ম লেখা আছে না, একটা হচ্ছে ফাইননেস, একটা হচ্ছে কোর্সনেস। তাহলে কি এফএম এর মান যত বেশি বাড়বে সেটা তত বেশি কোর্সনেস, এফএম এর মান যত বেশি কমবে সেটা তত বেশি ফাইননেস। এভাবে করে আমরা এফএম কে কি করতে পারি, ডিফাইন করতে পারি। গ্রেডিং কার্ভ কি আমরা অলরেডি দেখে এসেছি, যখন আমরা পার্সেন্ট ফাইনালের সাপেক্ষে যখন আমরা ওপেনিংটা প্লেস করব কোন একটা গ্রাফে, সেমি লগ গ্রাফে, তখন হচ্ছে যে কার্ভটা পাবো সেটাকে গ্রেডিং কার্ভ বলে। The result of a sieve analysis can be grasped much more easily if represented graphically, and for this reason grading charts are very expensively used. তো আমরা সিভ অ্যানালাইসিস করে সেখান থেকে যে ডাটাগুলো পাচ্ছি বেসিক্যালি ওই পার্সেন্ট ফাইনাল আর হচ্ছে কি ওপেনিং, সিভ ওপেনিং, এগুলাকে কাজে লাগিয়ে আমরা যেই গ্রাফটা তৈরি করব সেটা হচ্ছে কি গ্রেডিং কার্ভ, এবং এটা হচ্ছে খুব বেশিলি আমরা এক্সপেন্সিভলি ইউজ করতেছি। By using a chart, it is possible to see at a glance whether the grading of a given sample conforms so that a specified or is too coarse or too fine or deficient in a particular size। যেটা বলা হয়েছে আমার ওই গ্রেডিং কার্ভটা দেখে আমি এট এ গ্যালেন্স মানে কি আমি দেখে বুঝতে পারবো যে সেখানে সেই জিনিসটা মানে সেই সয়েল স্যাম্পলটা কতটুক ফাইন, সেই সয়েল স্যাম্পলটা কতটুক কোর্স, অর্থাৎ সেখানে ছোট ভালি অর্থাৎ ছোট কণার ভালি কেমন আছে, সেখানে মোটা ভালি কেমন আছে, সেই জিনিসটা ইজিলি ওই কার্ভটা থেকে আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে 4 ধরনের কথা বলছি। একটা হচ্ছে গ্যাপ গ্রেডিং, যদি আমার এই গ্রাফটা যদি কি হয় স্টিপ হয় তখন সেটাকে বলবে গ্যাপ গ্রেডিং। ঠিক আছে, মানে এরকম আঁকা বাঁকা হয়ে গেছে, কোন একটা পোর্শনে গিয়ে আঁকা বাঁকা হয়ে গেছে, পুরো পোর্শনে আসে, সেটা হচ্ছে কি গ্যাপ গ্রেডিং। এটা যদি থাকে বালিতে তাহলে কি হবে, এটা আনইকোনমিক্যাল মিক্স হবে, সেই বালি যদি আমরা ইউজ করি সেটা ইকোনমিক হবে না আমাদের জন্য। ইউনিফর্মলি গ্রেডিং, লটস অফ ভয়েডস। ইউনিফর্মলি গ্রেডিং মানে কি, এই যে যেটা স্ট্রিপলি চলে যায়, মানে একই কণার বালি বেশি যদি থাকে সেটাকে বলা হয় ইউনিফর্মলি গ্রেডিং। তো যেহেতু একই কণা একই সাইজ আমরা অলরেডি পড়ে এসেছি, একই সাইজ হলে কি হবে, একই সাইজ হলে ভয়েড বেশি থাকবে। ঠিক আছে, এরকম একটা পয়েন্ট আমরা পড়ে আসছি, সেম সাইজ ভয়েড ইজ মোর। তার মানে কি ইউনিফর্মলি যেখানে গ্রেডিং দেখতেছেন সেখানে হচ্ছে কি একই সাইজের পার্টিকেল বেশি, তো ওখানে কি হবে ভয়েডও বেশি। মোর ফাইনলি গ্রেডিং কস্ট লেস ওয়ার্কেবিলিটি, লো স্ট্রেংথ কনক্রিট। তো যেখানে আপনার ফাইন পার্টিকেল বেশি অর্থাৎ শুষ্ক ভালি বেশি, সেই জিনিসটা কি হবে ওয়ার্কেবিলিটি কমায় ফেলবে। ঠিক আছে, আবার স্ট্রেংথও কমায় ফেলবে। তো আমার 3টা টার্ম দেখলাম যে বেশি শুষ্ক ভালি থাকতে পারবে না, একই সাইজের বালি থাকতে পারবে না, আবার অন্যান্য সাইজ গুলো মিসিং এরকম বালি থাকতে পারবে না। মোর ক্লোজলি গ্রেডিং কজ সেগ্রিগেশন, যদি আবার মোটা বালি অর্থাৎ যেগুলোকে কোর্স সেগ্রিগেট বলা হচ্ছে, যদি কোর্সের পরিমাণ বেশি বেড়ে যায় তখন কিন্তু সেগ্রিগেশন হবে। সেগ্রিগেশন কি, সেগ্রিগেশন হচ্ছে যখন আমি সিমেন্ট মোটা করে বানাবো তখন হচ্ছে আলাদা হয়ে যাবে। এখানে যে টার্মটা দেওয়া আছে সেগ্রিগেশন, সেটা হচ্ছে যখন সিমেন্ট মোটারটাকে আমরা প্লেস করব, ঠিক আছে, যখন আমরা সেটাকে মানে সবগুলো একসাথে পানির সঙ্গে মিক্স করব, মিক্স করার পর যখন সেটা আমি প্লেস করব, ঠিক আছে, যখন সেটা প্লেস করব ওই তখন দেখা গেছে সেগুলো আলাদা হয়ে যাবে। ঠিক আছে, কোর্স সেগ্রিগেটের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেগুলো আর থাকতেছে না। ঠিক আছে, মোটারটা ঠিকভাবে কোর্স সেগ্রিগেটের সাথে লেগে থাকতেছে না। ঠিক আছে, যেটাকে বলে সেগ্রিগেশন, আলাদা হয়ে যাবে। সো আমার বেশি পরিমাণ কোর্স সেগ্রিগেট থাকতে পারবে না, আমার আবার বেশি পরিমাণ ফাইন ডিগ্রি করে থাকতে পারবে না, আমার আবার একই সাইজের স্যান্ড থাকতে পারবে না, আবার কিছু কিছু সাইজের স্যান্ড মিসিং থাকবে, এরকমও থাকতে পারবে না।
সে গ্রেডিং কার্ভটা দেখে আমরা বেসিক্যালি এই কার্ভগুলো ইউটিসে বুঝতে পারি। তো আমরা এটা অলরেডি দেখে এসেছি, এখন আবার দেখবো, একটু খেয়াল করেন। এখানে আমাদের বিভিন্ন ধরনের আমরা কার্ভ দেখতে পাচ্ছি। এখানে প্রথম যে কার্ভটা আছে এটাকে বলে ডেন্স কার্ভ, আর লাস্ট যে কার্ভটা আছে এটাকে হলো ওপেন কার্ভ। বেসিক্যালি দুইটা আমরা তেমন ইউজ করবো না, আমরা মাঝখানের গুলাই হচ্ছে বেশি ইউজ করবো বা পাবো। এই প্রথম যে কার্ভটা দেখতেছি সেটা হচ্ছে কি গ্যাপ গ্রেডেড। গ্যাপ গ্রেডেড কেন? কারণ সেটা হচ্ছে আঁকা বাঁকা একটা কার্ভ। এখানে হচ্ছে এই সাইজের, এখানে যতগুলো সাইজ আছে এই সাইজের কোনো বালি পাচ্ছে না। এই কার্ভটা দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে শুধুমাত্র এই সাইজের বালি আছে, কিন্তু এই সাইজের কোনো বালি আমরা পাচ্ছি না। তো এই কার্ভটাকে বলা হচ্ছে কি গ্যাপ গ্রেডেড। আবার এই যে পরে আরেকটা স্ট্রিপ কার্ভ আছে, এটাকে বলা হচ্ছে কি ইউনিফর্মলি গ্রেডেড। কেন বলা হচ্ছে? কারণ এখানে এই যে এই সাইজ গুলার বালি সবচেয়ে বেশি, ঠিক আছে? এই সাইজ গুলার বালি সবচেয়ে বেশি, যার কারণে এটা আমরা এইভাবে পাচ্ছি। এখানেও কিন্তু অনেক ধরনের সাইজ নাই। তো এইখানে যেহেতু একই সাইজের বালি বেশি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ইউনিফর্মলি গ্রেডেড কার্ভ, ঠিক আছে? আরেকটা কার্ভ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি এখান থেকে শুরু করে একদম এস আকারে সেটা ওখানে লাস্ট পয়েন্ট পর্যন্ত চলে গেছে। এই কার্ভটাতে কি হয়, সকল ধরনের বালি উপস্থিত। সো এই কার্ভকে বলা হচ্ছে কি ওয়েল গ্রেডেড কার্ভ। আমাদের সবসময় আমরা টেস্ট যখন করবো, আমাদের উদ্দেশ্য থাকবে যে হচ্ছে ওয়েল গ্রেডেড কার্ভ আসতেছে কিনা। যদি ওয়েল গ্রেডেড কার্ভ থাকে তার মানে আমাদের ওই স্যান্ড বা ওই এগ্রিগেট গুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে, জিও অ্যানালাইসিস করার পর। তাহলে আমাদের কিন্তু স্যাম্পল গুলো মিক্স করতে হবে, যে সাইজের বালিগুলো নাই ওই সাইজ গুলো অ্যাড করতে হবে ওই স্যাম্পল গুলোতে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি গ্রেডেশন কার্ভ আর কি, বিভিন্ন গ্রেডেশন কার্ভ, এগুলো থেকে বুঝতে পারবো যে কেমন হবে আমাদের মিক্সারটা যখন আমরা কংক্রিটের জন্য ইউজ করবো। তো এফএম এর আমরা একটা ফর্মুলা অলরেডি শিখে এসেছি, একটু খাতা কলম নিবেন আপনারা। এখন আমরা আরেকটা ফর্মুলা শিখবো, যেটাকে বলে কম্বাইন্ড এফএম, ঠিক আছে? কম্বাইন্ড এফএম বলতে কি বোঝায়? মনে করেন আপনাকে দুই বা ততোধিক মিক্সার দিছে, মিক্স বলতে আপনাকে দুই বা ততোধিক স্যাম্পল দিছে, ঠিক আছে? এখন স্যাম্পল সবগুলোর জন্য আপনি আলাদা আলাদা করে এফএম বের করছেন, সিভ অ্যানালাইসিস করে। সবগুলোর আলাদা আলাদা এফএম বের করার পর আপনাকে বলবো যে সবগুলোর কম্বাইন্ড এফএম কত সেটা বের করুন। তখন আপনি কি করবেন? সবগুলোর এখন যোগ করে ভাগ করে দিবেন স্যাম্পল নাম্বার দিয়ে? না, ওরকম করবেন না, আপনাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। কম্বাইন্ড এফএম, কম্বাইন্ড এফএম বলতে বোঝাচ্ছে প্রথম যে কোর্সটা, প্রথম যে স্যাম্পলটা নিয়েছিলেন সেটার এফএম পেয়েছিলাম মনে করেন এফএম 1, সেটার জন্য আপনার মাস ছিল M1। দ্বিতীয় যে এফএমটা নিছেন, ঠিক আছে, সেটার জন্য আপনার মাস ছিল M2। অর্থাৎ প্রথম স্যাম্পলের মাস ছিল মনে করেন 1 কেজি, পরেরটা ছিল 1.5 কেজি, পরেরটা ছিল 2 কেজি, এরকম করে আপনি বিভিন্ন মাসের জন্য এফএম গুলো বের করতে হবে, ঠিক আছে, এফএম এর সূত্রটা দিয়ে। প্রথমটার জন্য এফএম পাইছেন মতন 2.2, তারপর 2.3, ঠিক আছে, 2.1, এরকম করে এফএম এর মানগুলো পাইছেন। উপরে হবে মাস ইনটু এফএম, মাস ইনটু এফএম, এভাবে করে সবগুলা সামেশন নিব, যতগুলো স্যাম্পল ততগুলাই। নিচে হবে সবগুলোর মাসের সামেশন, অর্থাৎ এটা যদি 1 কেজি হয় তাহলে 1 কেজি, এটা যদি 1.2 কেজি হয় তাহলে 1.2, এরকম করে সবগুলো নিচে মাস যোগ করবেন। যোগ করে আপনি ফাইনালি যে ভ্যালুটা পাবেন সেটাকে বলা হচ্ছে কি এই কম্বাইন্ড এফেক্ট, ঠিক আছে? কম্বাইন্ড মানে সবগুলো মিলিত এফেক্ট কত। তো এটাকে আরো একটু শর্টকাটে যদি লিখতে চান, মনে করেন দুইটা স্যাম্পল দিছে, হ্যাঁ, দুইটা স্যাম্পল দিছে, তখন আপনার সূত্র হবে কি M1 FM1 প্লাস M2 FM2 ডিভাইড বাই M1 প্লাস M2। তাহলে আপনি কম্বাইন্ড এফেক্টটা বের করে ফেললেন, ঠিক আছে? এখন আপনাকে রেশিও বের করতে বলা হবে, রেশিও। দুইটা দুইটা স্যাম্পলের জন্য ওদের মাসের রেশিওটা কত, এরকম কোশ্চেন আসতে পারে। যদি আপনাকে রেশিও বের করতে বলে তখন আপনাকে আর বের করতে হবে, বড় হাতের আর। এই বড় হাতের আর এর মিনিং হচ্ছে কি প্রথম স্যাম্পলের মাস ডিভাইড বাই দ্বিতীয় স্যাম্পলের মাস, ঠিক আছে? তো আপনাকে যদি রেশিও বের করতে বলা হয় দুইটা স্যাম্পলের কি পরিমাণে ছিল, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলাটা লিখে ফেলে আর ইকুয়াল টু FM2 মাইনাস FM কম্বাইন্ড, FM কম্বাইন্ড মাইনাস FM1। আপনাকে তিনটা ভ্যালু জানতে হবে, একটা হচ্ছে কম্বাইন্ড এফএম, আর ওই দুইটা স্যাম্পলের জন্য ইন্ডিভিজুয়াল এফএম। মনে করেন আপনি প্রথমে যে স্যাম্পলটা নিয়েছেন সেটার জন্য FM1 বের করছেন, ঠিক আছে, পরবর্তী যে স্যাম্পলটা নিয়েছেন সেটার জন্য FM2 বের করছেন। এরপর আপনি কম্বাইন্ড এফএমও মনে করেন জানেন ওই দুইটার জন্য, তখন আপনি এখানে ভ্যালুটা বসাই দিলেন, সেখান থেকে যে মানটা বের হবে সেটাকে বলা হচ্ছে আর। আর আর মানে কি? আর মানে হচ্ছে দুইটা মাসের রেশিও। তো আপনি হচ্ছে আর পর্যন্ত বের করতে পারলে আপনি রেশিওটা বের করতে পারবেন। তো এখানে এই জিনিসটা খেয়াল করেন, মনে করেন আর এর মান আসছে আপনার
আর মান আসছে মনে করেন 1.5, ঠিক আছে, আর এর মান 1.5। তার মানে আপনার রেশিও কত হবে? 1.5 কে যদি আমি একটু ফ্র্যাকশন কে যদি আমি নিউমেরিক্যালি লিখি তাহলে হবে 3/2, ঠিক আছে। আর যদি 1.5 আসে তাহলে এটা কত হবে? 3/2। তার মানে m1:m2 এর মান হবে 3:2, ঠিক আছে, 3:2। তার মানে প্রথম অনুপাত যদি 3 হয়, দ্বিতীয় অনুপাত হবে 2, ঠিক আছে। এভাবে করে আপনাকে আর মান বের করতে হবে। এখন আসেন, এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। ফর এ ব্রিজ কনস্ট্রাকশন প্রজেক্ট, একটা ব্রিজ তৈরি করার উদ্দেশ্যে দ্য রিকমেন্ডেড এফএম ফর স্যান্ড ইজ 2.6। ওরা বলতেছে যে আমরা যে বালিটা ইউজ করবো সেটার এফএম 2.6 হইতে হবে। From a nearby market, two sand sample, sand 1 and sand 2 were collected. পার্শ্ববর্তী মার্কেট থেকে আমরা দুই ধরনের স্যান্ড কালেক্ট করছি, ঠিক আছে। একটা হচ্ছে স্যান্ড 1 আর একটা হচ্ছে স্যান্ড 2। The samples were went to the concrete laboratory for the University of Asia Pacific for sieve analysis. বললো যে ওরা একটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছে সিভ অ্যানালাইসিস করার জন্য। তো সিভ অ্যানালাইসিস করে তারা একটা ডেটা দিয়ে দিয়েছে। এখানে মনে করেন সিভের ওপেনিং গুলো থাকলো, যেটা আপনি জানেন অলরেডি। এখানে স্যান্ড 1 এর রিটেন অ্যামাউন্ট গুলো ওরা বের করলো, যে 4 নম্বরে এত পরিমাণ রিটেন করছে, 8 নম্বরে এত পরিমাণ রিটেন করছে। ওরা রিটেন অ্যামাউন্ট গুলো আপনাকে লিখে দিছে, ঠিক আছে। ফার্স্ট প্যান পর্যন্ত এত গ্রাম আটকাইছে। সেম ভাবে স্যাম্পল 2 তে ওরা কি করলো, কি পরিমাণে আটকাইছিল সিভে সেই রিটেনটা ওরা দিয়ে দিছে আপনাকে, ঠিক আছে। এখন আপনাকে কি করতে হবে? এটার জন্য অ্যানালাইসিস করতে হবে। কি কি বের করতে হবে? মনে করেন প্রথম কোশ্চেন, ক্যালকুলেট এফএম অফ দ্য স্যান্ড স্যাম্পল 4 নাম্বার সিভ টু ক্যালকুলেট এফএম। ওরা এমনি বলে দিছে যে 4 নাম্বার থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এফএম টা বের করতে হবে। এখন এফএম কার জন্য বের করতে হবে? স্যান্ড 1 এর জন্য বের করতে হবে, স্যান্ড 2 এর জন্য বের করতে হবে। আর এফএম এর জন্য আমরা কি জানি কি লাগবে? কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন লাগবে, ঠিক আছে। আমাকে এখন কলাম করে ফেলতে হবে আলাদা আলাদা আলাদা। স্যান্ড 1 এর জন্য আলাদা আলাদা কলাম, স্যান্ড 2 এর জন্য আলাদা আলাদা কলাম। পরে সেখান থেকে আমরা এফএম বের করবো। একটু পরে দেখবো কিভাবে করে। পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে? একটা গ্রেডিং কার্ভ বানাতে হবে। এটার জন্য আমার কি লাগবে? পার্সেন্ট ফাইনাল লাগবে, ঠিক আছে। দুইটা স্যাম্পলের জন্য পার্সেন্ট ফাইনালটা লাগবে, তখনই আমরা গ্রেডিং কার্ভটা বানাতে পারবো। In what proportion the sand samples are to be mixed to get the recommended FM? তো আমাকে প্রপোর্শনটা বের করতে হবে। প্রপোর্শন মানে কি? ওই যে রেশিওটা, প্রপোর্শন বলতে বোঝাচ্ছে রেশিওটা, অর্থাৎ m1/m2 ওটা কত রেশিওতে আমরা মিশাবো। মিশালে নিতেছি আমি ওই 2.6 FM টা পাবো। এটা ছিল আমার কম্বাইন্ড FM, ঠিক আছে, 2.6। তাহলে কত? আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে যখন আপনি রেশিও বের করবেন, প্রপোর্শন বের করবেন, তখন আপনাকে কম্বাইন্ড FM দিয়ে দিবে। কি আপনি স্যান 1 থেকে এফএম 1 বের করছেন, স্যান 2 থেকে এফএম 2 বের করছেন, আর কম্বাইন্ড এফএম তো আপনি জানেন কি, সেখান থেকে আপনি ফর্মুলাতে বসায় দিয়ে প্রপোর্শনটা অর্থাৎ আর এর মানটা বের করতে পারবেন। আর এটা ছিল 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি? কমেন্ট অন দ্য স্যাম্পল বেসড অন দ্য সিভ অ্যানালাইসিস ডাটা এন্ড গ্রেডিং কার্ভ। এরপর আমাকে একটা কমেন্ট লিখতে হবে যে সিভ অ্যানালাইসিস করে আমরা কি বুঝলাম, ওই গ্রেডিং কার্ভ থেকে আমরা কি বুঝলাম, আপনাকে একটা কমেন্ট লিখতে হবে। সো মোটামুটি আপনাকে এরকম একটা বাস্তবিক মানে প্রবলেম দিয়ে দিবে, আপনাকে এটা সলভ করতে হবে, ঠিক আছে। তো আমরা আমাদের হাতে এই ট্যাবলেটটা এখন আছে, আমরা এখন সলভের দিকে চলে যাব। আমাদেরকে কি করতে হবে বললাম? কলাম করতে হবে। প্রথমে সিপ সাইজটা রাখবো, সিপ সাইজটা থাকবে এখানে আমাদের সিরিয়ালি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে সিপ ওপেনিংটা থাকবে, এটা হচ্ছে সার্বজনীন, সবসময় এগুলো আমাকে ফলো করতে হবে। এখানে হচ্ছে অনেকগুলো এক্সট্রা সিপ দিয়েছে আমাদেরকে, দেখেন এখানে অনেকগুলো এক্সট্রা সিপ দিয়েছে, যেটা 40টা আমাদের ইউজ করি না, ঠিক আছে। 40টা আমি কাউন্টে রাখবো না। তারপর হচ্ছে 8 এর পর 12 দিছে, 12টা আমরা কাউন্টই করবো না। যেগুলো যেগুলো কাউন্ট করবো না সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তো এই যে 12 নম্বরটা যেটা আছে এটাকে আমি একটা কি করলাম, একটা কালারিং করে ফেললাম, ঠিক আছে, যেন ওটা আমরা কাউন্ট হিসাবে নেব। 40 যেটা আছে এটাকে আমরা কালারিং করে ফেললাম, এটা আমরা হিসাবে নিব না, যেমন হিসাব 200টা আমরা হিসাবে নিব। কারণ কিউমুলেটিভ পে করার জন্য আমাদের 100 পর্যন্ত লাগবে, ঠিক আছে, 200 তার যেতে হবে। তো এভাবে করে আমরা কি করলাম, একটা এই টেবিল তৈরি করতে হবে। প্রথমে সিপ সাইজ, তারপর ওপেনিং গুলো। ওপেনিং গুলো বলছি যে আপনাদের ডায়াগ্রাম মুখস্থ করে ফেলতে হবে। 4 এর জন্য ওপেনিং কত, 8 এর জন্য কত, এভাবে। এখন দেখেন আপনাকে যে চারটা দিছে, ল্যাব টেস্ট করে আপনি মানে 4 নম্বরে কত আটকাইছে, 8 এ কত আটকাইছে, এখানে এই ডাটা গুলো শুধু মানে দেখে দেখে বসাই দিবেন।
তাহলে প্রথম যে কলামটা সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল রিটেন অ্যান্ড স্যাম 1। তাহলে যেটা চার্টে দেওয়া আছে এখান থেকে আমরা কি করলাম বসাই টোটাল সামেশনটা বের করব। টোটাল আসে কত 510। তাহলে এগুলো বাদ দিয়ে কিন্তু যেগুলোকে আমরা বাদ দিছি এখানে খেয়াল করেন এগুলো বাদ দিয়ে আমার কত আসে 510। ঠিক আছে। আচ্ছা এগুলো বাদ দিয়ে না এগুলো সহ কাউন্ট করে 510 আসে। না এইগুলা এখানে যে 200টা কাউন্ট করছে 40টা কাউন্ট করছে এগুলো আমরা কিন্তু এখানে হিসাবে রাখবো ঠিক আছে, কিন্তু কিউমুলেটিভ বের করার সময় তখন রাখবো। বাকি বাকিটা কিন্তু ম্যাথ 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 করার সময় কিন্তু আমাদের এখানে দেখাতে হবে। ঠিক আছে, এই শিটগুলো তার উদয় হয়ে যায় না, এগুলো তো আমরা টেস্ট করার সময় পাইছি। তো এখানে এই যে 70 তিনটা পরপর তারপর হচ্ছে 45 এগুলো সব যোগ করলে হয় 510। তাহলে টোটালটা বের করতে হবে, টোটালটা কেন বের করতে হবে, এর পরবর্তী কলামে কি আছে পার্সেন্ট রিটেইনড আছে। ঠিক আছে, কি পরিমাণে আটকাইছে সেটা পার্সেন্টেজ। তাহলে 510 থাকবে নিচে উপরে থাকবে 70। তাহলে এটা পার্সেন্ট ইনটু 100 করবো। ঠিক আছে, এটা পার্সেন্টেজটা বের হবে। 510 থাকবে নিচে উপরে থাকবে 70, পার্সেন্টেজটা বের হবে। পার্সেন্টেজটা বের হবে দেখেন 70 এর জন্য পার্সেন্টেজ সবগুলো একই, 45 এর জন্য একই। ঠিক আছে, এভাবে করে আমি পার্সেন্টেজ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে পরবর্তী যে কলামটা সেটা হচ্ছে পার্সেন্ট রিটেন বের করবো। এর পরবর্তী যে কলামটা থাকবে সেটা হচ্ছে কিউমুলেটিভ বের করা। কিউমুলেটিভ মানে কি জাস্ট কমান নাই যোগ করে ফেলা। প্রথমটা যেটা আছে সেটা তো লিখলাম, পরবর্তী যেটা আছে 13 মিলে এখানে হয় 27। ঠিক আছে, 27 এর সাথে আবার 13 যোগ করলে হয় 41, 41 এর সাথে আবার 13 যোগ করলে হয় এত, এর সাথে আবার 13 যোগ করলে হয় এত। এরকম করে আমি ক্রমান্বয়ে যোগ করে করে লাস্টে কি প্যান পর্যন্ত আসলে আমার 100% মিলে যাবে। ঠিক আছে, প্যান পর্যন্ত আমি হিসাবটা দেখাবো 100% করে। এখানে স্যাম্পল সয়েল স্যাম্পল 1 এ যেভাবে ক্যালকুলেশন করছি সেম ভাবে সয়েল স্যাম্পল 2 তেও একই ক্যালকুলেশন করে দেখাতে হবে। যেমন ম্যাটেরিয়াল রিটেনটা দেখাবো, যেটা আমরা এখানে দিয়ে আছে ম্যাটেরিয়াল রিটেনটা কত 70 লাস্টে 35 এবার এরকম 100। এইভাবে করে আমরা ম্যাটেরিয়াল রিটেন গুলো দেখাই দিব। ঠিক আছে, ম্যাটেরিয়াল রিটেন গুলো দেখাই দিলাম। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল পার্সেন্ট রিটেনটা কিভাবে বের করবো, টোটাল কত আসছে এখানে 450। ঠিক আছে, তাহলে এখানে উপরে থাকবে 70, নিচে থাকবে 450 ইন্টু 100 করে পার্সেন্টেজ বের করবো। তাহলে আসে 15। 70 এর জন্য সবগুলো 15 আসছে। ঠিক আছে, 35 এর জন্য একরকম, 100 এর জন্য একরকম। তাহলে পার্সেন্টেজ গুলো বের করে দেখালাম। এরপরে কিউমুলেটিভ করে দেখাবো 15, 15 এর সাথে আবার 15, আবার 15, এরকম করে কমান নিয়ে একটা একটা যোগ করে লাস্টে আমার এখানে এই 200 নম্বর এবং প্যানে যেহেতু কিছু ছিল না 200 তে এসে আমার 100% মিলে গেছে। ঠিক আছে, এভাবে করে আমি এই চার্টটা আগে রেডি করবো। এটা রেডি করতে পারলে আমি এরপর FM1 FM2 আর সুন্দর করে বের করে ফেলতে পারবো। FM1 কিভাবে বের করবো, FM1 এর জন্য আমার লাগবে কি, এই যে আমার লাগবে কিউমুলেটিভ পার্সেন্ট রিটার্নটা কত নম্বর সিট থেকে 4 নম্বর থেকে 13 নম্বরটা নিব। 4 আসছে 13, অর্থাৎ 13টা নিব, 8 আসছে 27, 27টা নিব, 12টা বাদ দিব কিন্তু। ঠিক আছে, এটা আমাদের ক্যালকুলেশন আসবে না। তারপর হচ্ছে 16টা নিব, 30টা নিব, 40ও বাদ যাবে, 50টা নিব, তারপর 100টা নিব। তাহলে দেখেন লাস্টে দুইটা 82, এরপর 68, 54। দেখেন লাস্টে দুইটা 82, 68, 54, এরকম করে আমি কি করলাম 4, 8, 100, এরপর আস্তে আস্তে 100 পর্যন্ত সিটের কিউমুলেটিভ পার্সেন্টেজ গুলো কি করব যোগ করব। যোগ করে আমি 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পেয়ে যাব, আমি প্রথম স্যাম্পলে এখন 1 পেয়ে যাব। সেম ভাবে আমার এখানে স্যাম্পল 2 যেটা আছে সেখানের মধ্যে আপনার 4 নম্বরে কত কিছুই নেই, 8 এ কত কিছুই নেই, আপনাদের 12টা বাদ যাবে। এরপরে 16টা 15 নিব, 15 নিব, তারপরে 7.7, 7.7 এই দুটো ডাটা নিব শুধু। তাহলে দেখেন, আচ্ছা এরা এখানে কি করলো 31, 46, 70, 77 নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো বলেছি আমাদের তো এটা লাগবে কিউমুলেটিভ পার্সেন্টেজ। এই যে 31, 46 আমরা কিউমুলেটিভ পার্সেন্টেজটা নিব। 31, 46, 70, 77 এই চারটা মান আসছে শুধু। ঠিক আছে, এখানে কারণ আসে না কেন, তার কোনো মান নাই, 4 কোনো আটকায় নাই, 8 কোনো আটকায় নাই, এই জন্য 0। কিন্তু এখানে কিন্তু আটকায় ছিল, এই জন্য এখানে মান আসছিল। 12টা নিব না, 12টা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে আসবে না, 40টা আমাদের ক্যালকুলেশনে আসবে না, এই জন্য বাদ দিছি। 200টা তো আসবেই না কখনো। ঠিক আছে, তার মানে বাকি যে মান আছে 31, 46, 70, 77 এই ভ্যালুগুলো যোগ করবো, পরে আমি 100 দিয়ে ভাগ করলে FM2 পেয়ে যাচ্ছি।
তাহলে FM1 ও জানি, FM2 ও জানি, কম্বাইন্ড FM আমাকে কোশ্চেনে দিয়ে আছে 2.6, কোশ্চেনে একদম সুন্দর করে দিয়ে আছে, তাই না? যে আমার recommended FM for sand is 2.6, যেহেতু এখানে দুই ধরনের স্যান্ড ইউজ করছি, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এখানে যে 2.6 দিয়ে আছে এটা হচ্ছে কি কম্বাইন্ড FM। আচ্ছা, তো আপনাকে এখন কি করতে হবে, রেশিও বের করতে হবে। রেশিও মানে আর এর মান। আর এর ফর্মুলা কি ছিল? আর এর ফর্মুলা ছিল FM2 minus combined FM minus FM1। এখানে বসালে আপনার মান আসে কত? 0.5। 0.5 মানে কত হবে রেশিও তাইলে? 0.5 মানে 1/2 না? তার মানে m/2 m2 equal to হবে 1:2। তার মানে আমাকে এই রেশিওতে বালিটা মিশাতে হবে, ঠিক আছে? যে স্যাম্পলটা ইউজ করবো, প্রথম বালি যদি 1 কেজি নিই, দ্বিতীয় বালি নিব 2 কেজি। প্রথম বালি যদি 50 কেজি নিই, দ্বিতীয় বালি নিতে হবে 100 কেজি। তার মানে আমি এই রেশিওটা বুঝে গেছি। তার মানে দেখেন আপনারা যে কোশ্চেনটার আনসার ক্লিয়ার। হোয়াট প্রপোর্শন, ঠিক আছে? হোয়াট প্রপোর্শন মানে এখন কত প্রপোর্শন নিতে হবে? 1:2 প্রপোর্শন নিতে হবে, ঠিক আছে? আমাদেরকে পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রেডেশন কার্ভটা বানাতে হবে। তো গ্রেডেশন কার্ভটা বানাতে হলে আমাকে কি লাগবে? আমার পার্সেন্ট ফাইনাল লাগবে। কিউমুলেটিভ পার্সেন্ট রিটেনের পরে এখানে আরেকটা কলাম হবে যেটা ওরা করেনি। তো আপনাকে এই আরেকটা কলামের জন্য জায়গা রাখতে হবে, এখানে আরেকটা কলামের জন্য জায়গা রাখতে হবে। সেটা হচ্ছে কি, আপনার 100 থেকে ভ্যালুটা বাদ দিবে। 100 থেকে 13 ভ্যালুটা বাদ দিলে যা আসবে সেটা হচ্ছে পার্সেন্ট ফাইনাল। 100 থেকে 27টা বাদ দিবেন, যে মানটা আসবে সেটা হচ্ছে পার্সেন্ট ফাইনাল। 100 থেকে 41 বাদ দিবেন, যে মানটা আসবে সেটা হচ্ছে পার্সেন্ট ফাইনাল। এভাবে করে 100 থেকে বাদ দিয়ে দিয়ে আপনাকে ভ্যালুগুলো বের করতে হবে। লাস্টের 10 পর্যন্ত এসে হয়ে যাবে পার্সেন্ট ফাইনাল 0। সেম ভাবে এখানেও সেম, আপনার কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন যেটা আছে 100 থেকে এই মানটা বাদ দিবেন, তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে পার্সেন্ট ফাইনালের মান। 100 থেকে 31টা বাদ দিবেন, যে মানটা পাবেন সেটা হচ্ছে কি পার্সেন্ট ফাইনালের মান। তো আপনি এভাবে এসে পার্সেন্ট ফাইনাল এখানে এসে কত পেয়ে যাবেন? 200 নম্বরে এসে 0 পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনাকে পার্সেন্ট ফাইনালের কলাম গুলো বানাতে হবে। তো গ্রেডেশন কার্ভে এটা মানে এই গ্রাফটা কোত্থেকে আসে? পার্সেন্ট ফাইনালের সাপেক্ষে ওপেনিংটা আসে, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট যেখানে সেট করবে সেখানে সেই পয়েন্ট গুলো দিয়ে যোগ করলে যে কার্ভ পাবো সেটা হচ্ছে সয়েলের জন্য গ্রেডেশন কার্ভ। এখানে দুটো স্যাম্পলের জন্য ওরা কার্ভ গুলো দিচ্ছে, এখানে খেয়াল করেন এই পোর্শনে ওয়াই এক্সিস এ যেটা আছে সেটা হচ্ছে পার্সেন্ট ফাইনালের মান, আর এক্স এক্সিস এ যেটা আছে সেটা হচ্ছে কি সিভ এর ওপেনিং এর মান। সিভ এর ওপেনিং বলতে কি বোঝাচ্ছে? সিভ এর ওপেনিং বলতে এখানে 4.75 লেখা আছে, তার মানে এটা কয় নম্বর সিভ ছিল? 4 নম্বর সিভ ছিল, ঠিক আছে? 4.75 4 নম্বর সিভ এর জন্য আপনি পার্সেন্ট ফাইনালের মান পাইছেন সাপোজ 6-7 এর কাছাকাছি। তো এই 6-7 এবং এই 4.75 যে পয়েন্ট এসে সেট করবে সেখানে একটা মনে করেন ভ্যালু পাইছেন, এটা গ্রাফে বসাই দিবেন। তারপরে মনে করেন আস্তে আস্তে দিকে যত যাচ্ছে আপনার সিভ এর ওপেনিং তত ছোট হচ্ছে, ঠিক আছে? পরবর্তী আরেকটা ওপেনিং এর জন্য মনে করেন যে এই 16 নম্বর সিভ এর জন্য আপনি পার্সেন্ট ফাইনাল পাইলেন কত? 25। তাহলে 16 বরাবর এসে আপনি 25 নম্বরে একটা পয়েন্ট দিয়ে দিলেন। সেম ভাবে আপনি 50 নম্বর সিভ এর জন্য মনে করেন পার্সেন্ট ফাইনাল পাইলেন কত? ওইখানে একটা পয়েন্ট দিয়ে দিলেন। সবগুলো পয়েন্ট যোগ করলে যখন আমি যে কার্ভটা পাবো সেটা হচ্ছে আমার গ্রেডেশন কার্ভ। এখানে স্যাম্পল 2 এর গ্রেডেশন কার্ভটা হচ্ছে ওই সবুজ অংশে যেটা দেখাচ্ছে, স্যাম্পল 1 এর গ্রেডেশন কার্ভটা লাল যেটা দেখাচ্ছে। এই দুইটা স্যাম্পলের জন্য আপনার গ্রেডেশন কার্ভ দিয়ে দিচ্ছে। দুইটাই হইতেছে কি ওয়েল গ্রেডেড কার্ভ, দুইটাই হইতেছে আমাদের জন্য অ্যাকসেপ্টেবল। কারণ এটা হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করে ওরা ওই পয়েন্টে গিয়ে সেট করছে এবং দুইটাই দেখতে স্কার্ভের মতো। সো ওভারঅল যদি আমি কম্পেয়ার করি স্যাম্পল 2 থেকে স্যাম্পল 1 এর কার্ভটা অনেকটাই ইউনিফর্ম, ঠিক আছে? এটা একদম সোজাই গেছে কিন্তু। তো এইটা হইতেছে কি দুইটা স্যাম্পলের মধ্যে স্যাম্পল 1টাই বেশি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? এটা হচ্ছে কি অনেকটা ফ্লাকচুয়েট করছে হালকা, কিন্তু দুইটাই ওয়েল গ্রেডেড, ঠিক আছে? দুইটাই অ্যাকসেপ্টেবল। কম্পেয়ার করলে হচ্ছে স্যাম্পল 1ই বেটার। এটাকে বলা হচ্ছে কি গ্রেডেশন কার্ভ আর কি। তো মোটামুটি আপনাকে এরকম একটা ম্যাথ দিলে আপনাকে যা যা বের করতে হবে এবং দেখাতে হবে গ্রাফ করে। তো এখানে আরেকটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে আপনাকে কমেন্ট করতে হবে। কমেন্ট যে আমি যে এখন মুখে বললাম সেই জিনিসটা লিখতে হবে। স্যাম্পল 1 এর কার্ভটা কেমন ছিল, 2 এরটা কেমন ছিল, বা আপনি রেশিওটা বের করে আপনি কি বুঝলেন, আপনাকে কত রেশিওতে বাড়িগুলো মিশাইতে হবে এখন সেই জিনিসটা আপনি লিখে দিবেন, ঠিক আছে? কমেন্ট দিয়ে। ওভারঅল এটা ছিল একটা ম্যাথের ক্যাটাগরি বা টাইপ। তো আমাদের মোটামুটি এফএম সম্পর্কে জানা শেষ।
এখন আমরা বালির আরো কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন সম্পর্কে জানবো আর কি, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করেন, খাতা কলম সামনে নেন, তাদেরকে এই ম্যাথটা তাহলে করাই দিই, করতে দিই, তাহলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে। আমাদের এখানে রেশিও বের হবে 1:2 আর কি, ঠিক আছে, ওই ম্যাথটাতে। এরপরে আমরা দেখব এগ্রিগেটের বিভিন্ন নাম আছে, ঠিক আছে? ময়েশ্চার কন্টেন্ট অনুযায়ী এগ্রিগেটকে বিভিন্ন নামে নামকরণ করা হয়, ওই নামকরণগুলো দেখব। আচ্ছা, প্রথমে আমাদেরকে এই ডায়াগ্রামটা ভালো করে পড়তে হবে। এক্সপ্লেইন দ্য ময়েশ্চার স্টেট অফ এগ্রিগেট। ময়েশ্চার কন্ডিশনের উপর ডিপেন্ড করে এগ্রিগেট গুলাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। এখানে 4 ধরনের এগ্রিগেট আমরা দেখতে পাবো, ঠিক আছে? 4 ধরনের এগ্রিগেট। একটাকে বলে ওভেন ড্রাই, এটাকে বলা হয় ওভেন ড্রাই, ঠিক আছে? এরপরে হবে এয়ার ড্রাই, এরপর হবে স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই, এরপর হবে ময়েস্ট। তো ময়েস্ট মানে বোঝা যাচ্ছে সেখানে চারপাশে হচ্ছে পানি আছে, ঠিক আছে? এখানে চারপাশে কি পানি আছে। ওভেন ড্রাই বলতে কি, এখানে পানি একদম নাই বললে চলে, ঠিক আছে? একদম ড্রাই করে ফেলছে আমি ওভেনে দিয়ে। এয়ার ড্রাই বলতে এখানে পানি আছে, তবে হচ্ছে সব জায়গায় না, মাঝামাঝি কিছু অংশে পানি আছে। সারফেস এন্ড স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই মানে কি, এখানে হচ্ছে মোটামুটি পানি আছে, ঠিক আছে, সারফেসের গায়ে পানি লেগে থাকে। আর ময়েস্ট মানে হচ্ছে সব জায়গায় পানি লেগে থাকে। এই 4টা কন্ডিশনকে আমি এক্সপ্লেইন করবো এখানে, ঠিক আছে? তাহলে যদি আপনাকে বলা হয় যে এগ্রিগেটের জন্য ময়েশ্চার স্টেট অনুসারে এক্সপ্লেইন করেন বিভিন্ন টার্ম গুলা, তখন আপনাকে কি করতে হবে? প্রথমে বলতে হবে ওভেন ড্রাই কন্ডিশন, তারপর বলতে হবে এয়ার ড্রাই কন্ডিশন, তারপর স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই কন্ডিশন, তারপর লাস্ট আসবে হচ্ছে ময়েস্ট কন্ডিশন, ঠিক আছে? এইভাবে করে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। তো এবার আসি আমাদের টার্ম গুলো কিভাবে লেখা আছে। প্রথমে হচ্ছে ওভেন ড্রাই, ঠিক আছে, ওভেন ড্রাই কন্ডিশন, যেটাকে ওডি বলি আমরা, ঠিক আছে? আমরা সংক্ষেপে বোঝার জন্য আমরা এটাকে বলবো ওডি। পারমিয়েবল এন্ড ইমপারমিয়েবল পোরস আর ফ্রি ফ্রম ওয়াটার। এখানে কোন রকমের ওয়াটার থাকবে না। এখানে 2 ধরনের পোরের কথা বলা আছে, একটা দিয়ে পানি যাবে আর একটা দিয়ে পানি যাবে না, ঠিক আছে? মনে করেন উপরের পোরশন দিয়ে পানি যাবে, এখানে মাঝখানে যেগুলো আছে এগুলো দিয়ে পানি যাবে না। তো উপরের পোরশন গুলো হবে পারমিয়েবল আর মাঝখানে গুলো হবে ইমপারমিয়েবল। তাহলে পারমিয়েবল এন্ড ইমপারমিয়েবল পোরস আর ফ্রি ফ্রম ওয়াটার, অর্থাৎ এখানে কোনো ধরনের পানি নাই। ওভেন ড্রাই কন্ডিশন ইজ obtained by drying aggregate in oven at a temperature of 110 plus minus 5 degrees Celsius for 24 hours। যেটা বলা হচ্ছে 24 ঘন্টা ধরে আমি যখন কোন একটা এগ্রিগেট কে 110 থেকে মানে 115 সামথিং এরকম কাছাকাছি টেম্পারেচারে আমি যদি 24 ঘন্টা রেখে দিই, তখন সেটা যে কন্ডিশনে দাঁড়াবে সেটাকে বলা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশন অফ এগ্রিগেট, ঠিক আছে? তাহলে ওভেন ড্রাই বলতে বোঝাচ্ছে এখানে কোনো রকমের পানি নাই, কোনো ধরনের পোরে কোনো পানি হবে না, সেটাকে আমি 24 ঘন্টা ওভেনে রাখার পর সেটা যে কন্ডিশনে দাঁড়াবে সেই কন্ডিশনকে বলা হবে ওভেন ড্রাই কন্ডিশন। তাহলে এটা জাস্ট একটা কন্ডিশন গেল। পরবর্তী যে কন্ডিশনটা আছে সেটাকে বলা হচ্ছে এয়ার ড্রাই। ইমপারমিয়েবল পোরস আর স্যাচুরেটেড। ইমপারমিয়েবল পোরস বলতে এখানে মাঝখানে যে পোর গুলো আছে এগুলো দিয়ে পানি যাবে না সহজে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে ইমপারমিয়েবল পোরস। এগুলো হচ্ছে স্যাচুরেটেড, স্যাচুরেটেড মানে এগুলো পানি দ্বারা আসক্ত, ঠিক আছে? পারমিয়েবল পোরস আর ফ্রি ফ্রম ওয়াটার। এখানে যে পারমিয়েবল যেগুলো দিয়ে পানি যাবে এগুলো কি, এগুলোতে কোনো রকমের পানি নাই, তো এগুলো ফ্রি ফ্রম ওয়াটার। তাহলে এটাকে বলা হচ্ছে এয়ার ড্রাই কন্ডিশন। তার মানে কি বোঝাচ্ছে, এখানে 2 ধরনের পোর আছে, 2 ধরনের পোরের মধ্যে যেগুলো দিয়ে পানি যায় সেগুলোতে কোনো পানি থাকবে না, যেগুলো দিয়ে পানি যায় না সেখানে কিছু কিছু পানি আটকে থাকে। তো এই কন্ডিশন গুলোকে বলা হচ্ছে কি এয়ার ড্রাই কন্ডিশন। তাহলে ওভেন ড্রাই কন্ডিশনে কি কোনোই পানি নাই, এয়ার ড্রাই কন্ডিশনে এসে ইমপারমিয়েবল পোরের মধ্যে আমি কিছু পানি পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় এয়ার ড্রাই কন্ডিশন। আরেকটা কন্ডিশন আছে যেটাকে স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই কন্ডিশন বলে। স্যাচুরেটেড, এসএসটি বলি আমরা, মনে থাকবে এসএসটি। এটা হচ্ছে ওডি, এটা হচ্ছে এডি, আর এটা হচ্ছে এসএসডি। when all the pores permeable impermeables are full by water it is said to be saturated and surface dry। যখন 2 ধরনের পোরে, এখানে পারমিয়েবল পোর আছে ইমপারমিয়েবল পোর আছে, 2 ধরনের পোর যদি পানি দ্বারা স্যাচুরেটেড হয়ে যায় অর্থাৎ ভেজা হয়ে যায়, তখন সেটাকে বলা হবে কি এসএসডি কন্ডিশন। তাহলে আমরা 3 ধরনের কন্ডিশন সম্পর্কে জানছি এগ্রিগেটের, কিসের সাপেক্ষে? ময়েশ্চার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে মানে প্রকারভেদ আর কি।
এখন আমাকে আর কিছু ওডি কন্ডিশন, এডি কন্ডিশন, এসএসডি কন্ডিশনের উপর বেস করে আরো কিছু ফর্মুলা আসবে, ফর্মুলাগুলো একটু লিখে ফেলতে হবে পর। এখন দেখবো যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি কি। অ্যাবজর্পশন ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে যে সে কতটুক পানি অ্যাবজর্ব করে। এক কথায় অ্যাবজর্পশন ক্যাপাসিটি মানে কি, সে কতটুক পানি অ্যাবজর্ব করে। এই যে এখানে লেখা আছে এটা অ্যাবজর্পশন, অর্থাৎ কি পরিমাণ পানি মানে অ্যাবজর্ব করতেছে সেটাকে বলা হচ্ছে কি অ্যাবজর্পশন। তাহলে এখানে অ্যাবজর্পশন ক্যাপাসিটি যদি আসে, আপনাকে বলতে হবে অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাবজর্ব বাই দ্য ম্যাটেরিয়াল উইথ রেসপেক্ট টু ইটস ওভেন ড্রাই ওয়েট। অর্থাৎ সেটা একটা এগ্রিগেটকে যখন আপনি ওভেন ড্রাই করে ফেলবেন, ওভেন ড্রাই করার ফলে তার ওভেন ড্রাই ওয়েটের সাপেক্ষে সে কতটুকু পানি অ্যাবজর্ব করতেছে সেটাকে বলা হচ্ছে কি অ্যাবজর্পশন ক্যাপাসিটি। যদি আপনি ফর্মুলা দিয়ে এক্সপ্লেন করতে চান তাহলে এটা হইতেছে কি অ্যাবজর্পশন ক্যাপাসিটির ফর্মুলা। এটা একটু লিখে ফেলতে হবে। পার্সেন্ট অ্যাবজর্পশন ইকুয়াল টু এসএসডি ওয়েট। এসএসডি মানে সারফেস এন্ড স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই কন্ডিশন ওয়েট। এসএসডি ওয়েট মাইনাস ওডি ওয়েট। ওডি মানে কি ওভেন ড্রাই ওয়েট ডিভাইড বাই ওভেন ড্রাই ওয়েট। তাহলে এখানে এসএসডি ওয়েট থেকে যদি আমি ওডি ওয়েট বাদ দিই আর যদি ওডি ওয়েট দিয়ে ডিভাইড করি পার্সেন্টেজ হিসেবে, অর্থাৎ 100% হিসেবে যদি আমি মাল্টিপ্লাই করি, যেটা পাবো সেটা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে কোন একটা এগ্রিগেটের অ্যাবজর্পশন আমাকে অবশ্যই বের করতে হবে। কারণ কি, একটা আমি এগ্রিগেট ইউজ করছি কোন একটা কনক্রিট বানাতে, সেটা কি পরিমাণ পানি অ্যাবজর্ব করতেছে সেটা তো আমাকে আগে বের করতে হবে। নাহলে অ্যাবজর্পশনের উপর বেস করে তো আমি ওইটার গুণাগুণ মানে বলতে পারবো যে এই এগ্রিগেটটা ভালো গুণাগুণ, এই এগ্রিগেটটা খারাপ গুণাগুণ। তো আমাকে অ্যাবজর্পশনটা কেন লাগবে, সেটা কি পরিমাণ পানি অ্যাবজর্ব করতেছে সেটা জানার জন্য। আর সেটা কিভাবে জানবো, সেটার এসএসডি ওয়েট লাগবে আমার, আর সেটার ওডি ওয়েট লাগবে। এই দুইটা জিনিস যদি জানতে পারি তাহলে আমি অ্যাবজর্পশন বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি। একটা ফর্মুলা শিখে ফেললাম অলরেডি। এখানে বলা আছে ব্রিকের অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত। যদি ব্রিক হয় সেটা হইতে হবে 15 থেকে 20%, এর বেশি হইতে পারবে না, কম হইতে পারবে না। আর যদি স্টোন হয়, স্টোনের অ্যাবজর্পশন ক্যাপাসিটি আরো কম, 0.5 থেকে 2.1%। ঠিক আছে, একটু পর্যন্ত সে পানি অ্যাবজর্ব করতে পারবে। তাহলে এই দুটো হচ্ছে কি রেশিও, ঠিক আছে, বা পার্সেন্টেজ। তাহলে আমরা একটা ফর্মুলা শিখে ফেললাম। ঠিক আছে, এখানে আমরা তিনটা কন্ডিশন সম্পর্কে জানলাম, ওডি কন্ডিশন, এডি কন্ডিশন, আর একটা হচ্ছে এসএসডি কন্ডিশন। এখন আমরা নতুন কিছু এক্সট্রা ডেফিনেশনে চলে যাব। ওডি এসএসডি গুলোকে কাজে লাগিয়ে আরো কিছু ডেফিনেশন শিখবো। এখানে বলা হয়েছে ডিফাইন বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। আর এই টার্মগুলো আসে বিশেষ করে স্যান্ড বা এগ্রিগেটের বেলায়। ঠিক আছে, এখন যে টার্মটা শিখবো, আচ্ছা, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ এগ্রিগেট। এটা হচ্ছে জাস্ট দুইটা রেশিও। সেটা হচ্ছে কি ওয়েট অফ এগ্রিগেট, যেটা ওডিতে থাকতে ওভেন ড্রাই হিসেবে থাকতে পারে অথবা এসএসডি হিসেবেও থাকতে পারে, টু দ্য ওয়েট অফ ওয়াটার অকুপাইং a volume equal to that of a solid excluding the impermeable pore। বলা হচ্ছে আমার ইমপারমিয়েবল পোর বাদ দিয়ে আমার ওই সলিডের মধ্যে যে যে ফাঁকা অংশগুলো আছে ওই ফাঁকা অংশে যে পরিমাণ ওয়াটার ধরে রাখতে পারে সেই ওয়াটারের ওয়েট এবং এগ্রিগেটের নিজস্ব ওয়েট, এই দুইটার রেশিওকে বলা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। তার মানে আমি যেটা জানবো সেটা হচ্ছে, আমাকে যদি এই ডেফিনেশনটা লিখতে বলা হয় আমি বলবো কি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে একটা রেশিও। ঠিক আছে, কিসের রেশিও? ওয়েট অফ এগ্রিগেট ডিভাইড বাই ওয়েট অফ ভলিউম অফ ওয়াটার, শেষ, আর কিছুই না। এখন ওয়েট অফ এগ্রিগেটটা হচ্ছে এসএসডি অথবা ওডি হিসেবে থাকবে। ঠিক আছে, ওডি মানে ওভেন ড্রাই হিসেবে থাকতে পারে অথবা স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই কন্ডিশন হিসেবে থাকতে পারে। তাহলে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে একটু, এটা কি কাজে লাগে? ফর দ্য ক্যালকুলেশন অফ ভলিউম অকুপাইড বাই দ্য এগ্রিগেট ইন ভেরিয়াস মিক্সচার কন্টেনিং এগ্রিগেট অন এন অ্যাবসলিউট ভলিউম বেসিস। আমার কি পরিমাণ ভলিউম সে দখল করবে, ঠিক আছে, কোন একটা এগ্রিগেট কোন একটা মিক্সারের মধ্যে, সেটা বের করার জন্য আমার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি জানা দরকার। কম্পিউটেশন অফ ভয়েডস ইন এগ্রিগেট। এগ্রিগেটের মধ্যে কি পরিমাণ ফাঁকা জায়গা আছে সেই ভয়েড বের করার জন্য আমার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি জানা দরকার। ডিটারমিনেশন অফ ময়েশ্চার ইন এগ্রিগেট। এগ্রিগেটের মধ্যে কি পরিমাণ পানি আছে, ঠিক আছে, সেই জিনিসটা জানার জন্য আমার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি জানা দরকার। এখানে তিনটা অবজেক্টিভ দেখলাম, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কেন দরকার, কি জন্য দরকার। বিশেষ করে আপনাকে বলতে হবে এগ্রিগেটে কি পরিমাণ পানি আছে সেটা বের করতে, এগ্রিগেটে কি পরিমাণ ফাঁকা জায়গা আছে সেটা বের করতে। আরেকটা হচ্ছে কি আপনার বিভিন্ন মিক্সারের মধ্যে আমি যে এগ্রিগেটটা ইউজ করব সেটা কি পরিমাণ জায়গা দখল করে নিবে সেটা ক্যালকুলেট করতে। এই জন্য আমার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি দরকার। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কি? এটা রেশিও এগ্রিগেটের ওয়েট ডিভাইডেড বাই পানির ওয়েট। ঠিক আছে, এই দুইটা জিনিসের রেশিও হচ্ছে কি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি।
আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যাপারেন্ট, এটা বাল্ক আর এটা অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট কি তাহলে? It is defined as the ratio of the weight of aggregate dried at an oven at 100 to 110 for 24 hours, the weight of water occupying a volume equal to that of the solid including the impermeable pore. এই লাইনগুলো সব একই, আপনাকে যা শুধু জানতে হবে যে কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে। বাল্ক এসিড গ্র্যাভিটি হচ্ছে রেশিও, অ্যাপারেন্ট এসিড গ্র্যাভিটিও রেশিও। এখানে ছিল ওডি অথবা এসএসডি ভার্সন বা এসএসডি ওয়েট, কিন্তু এখানে হবে আপনার পুরাটাই ওভেন ড্রাইড ওয়েট, অর্থাৎ এটা হচ্ছে রেশিও, ঠিক আছে? এগ্রিগেটের ওয়েটের রেশিও ডিভাইড বাই পানির ওয়েটের রেশিও। কিন্তু এখানে এগ্রিগেট ওয়েটটা কিসে আছে? এটা কিন্তু ওভেনে ড্রাই করা আছে, ঠিক আছে? 100 থেকে 110 ডিগ্রিতে কত 24 আওয়ার ধরে। তখনই হইতেছে আপনি যে এটা পাবেন পানির ওয়েট দ্বারা ভাগ করে, সেটা হচ্ছে আপনার অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। তো এটাও জাস্ট রেশিও, দুইটাই হচ্ছে একই, ঠিক আছে? দুইটার ডেফিনিশন টার্ম একই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে অ্যাপারেন্ট হলে কি হবে আপনার, এটা আর এসএসডি হবে না, এটা কি হবে ওভেন ড্রাইড হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিছু ক্যালকুলেশন দেখবো, ফর্মুলাগুলো একটু লিখে ফেলতে হবে। আমার ময়েশ্চার কন্টেন্ট কিভাবে বের করবো এগ্রিগেটের জন্য, ঠিক আছে? ময়েশ্চার কন্টেন্ট ডিটারমিনেশন, তো আমাকে কিছু ফর্মুলা জানতে হবে। তো এখানে দেখেন একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, m ইকুয়াল টু g মাইনাস টি ডিভাইড বাই v। mটা কি এখানে? mটা হচ্ছে ইউনিট ওয়েট, যেটা ওডি কন্ডিশনে থাকবে সেটা হচ্ছে m। জিটা কি এখানে? জিটা হচ্ছে মাস মেজার্ড উইথ ওডি। ওডি কন্ডিশনের মধ্যে আপনি সয়েলটার মাস কত পাইছেন সেটা হচ্ছে আপনার জি। টিটা কি? টিটা হচ্ছে সিলিন্ডার, যেখানে আপনি সয়েলটা নিচ্ছেন সেই সিলিন্ডারের মাসটা হচ্ছে টি। উইটা কি? উইটা হচ্ছে ওই সিলিন্ডারের ভিতরের ভলিউমটা, ঠিক আছে? সিলিন্ডারের ভিতরে কি পরিমাণ ফাঁকা জায়গা আছে সেটাই হচ্ছে আপনার ভি। তাহলে সেখান থেকে আপনি কি পাবেন? ইউনিট ওয়েটটা পাবেন ওডি কন্ডিশনের। তাহলে আপনার এখানে মেইন মোটো হচ্ছে কি পার্সেন্ট ভয়েড বের করা, অর্থাৎ এই যে ভয়েড ক্যালকুলেশন, কি পরিমাণ ফাঁকা জায়গা আছে এগ্রিগেটে সেটা বের করতে হবে। তো ফাঁকা জায়গা এই ফর্মুলাটা হচ্ছে কি পার্সেন্ট ভয়েড ইকুয়াল টু 1 মাইনাস এম ডিভাইড বাই এসডব্লিউ ইনটু 100। তো এই এমটা হচ্ছে আপনাকে জানতে হবে। এই এম এর জন্য আমি প্রথমে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাই এই সূত্রটা কি? জি মাইনাস টি বাই ভি। জিটা হচ্ছে কি ওডি কন্ডিশনের সয়েলের মাস, টিটা কি? টিটা হচ্ছে সিলিন্ডারের মাস, ভিটা কি? ভিটা হচ্ছে সিলিন্ডারের ভলিউম। এগুলো এখানে বসাই দিলে মান আমি কি পেয়ে যাচ্ছি? ওভেন ড্রাই ওয়েট পেয়ে যাচ্ছি, সরি হ্যাঁ ওডি কন্ডিশনে ইউনিট ওয়েট পেয়ে যাচ্ছি। তাহলে এমটা পেয়ে গেলাম, এমটা এখানে বসাই দিলাম। এখানে আপনার মাঝখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কি এম এসএসডি। আপনাকে যদি ইউনিট ওয়েট এসএসডি তে বের করতে বলে, তখন আপনাকে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এখন এই ফর্মুলাটা কি? আমরা অলরেডি এম বের করছি। এম এম মানে কি ছিল? ইউনিট ওয়েট ওডি কন্ডিশন। তাহলে এমটা বসাবো এখানে, এটা বসাইতে হবে আর 100 দিয়ে ভাগ করলে আমি এমএসএসডি টা পাবো। এখন আমার কোশ্চেন হচ্ছে এটা কি? এটা হচ্ছে এই এর জন্য আবার আপনাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, অথবা এটা কি? এটার জন্য আপনাকে একটু নিচে চলে যেতে হবে। এটা হচ্ছে ওয়েট অফ স্যাম্পল এট ওডি কন্ডিশন। তাহলে এটা হচ্ছে কি পাশে লিখে রাখবেন এখানে, এটা হচ্ছে ওয়েট অফ স্যাম্পল। স্যাম্পলের ওয়েটটাকে বলা হচ্ছে কি এই এ। তাহলে আপনি যে স্যাম্পলটা নিচ্ছেন, যে মাটিটা নিচ্ছেন, সেটা নিজস্ব ওয়েট কত সেটা আগে ম্যাপে নেবেন। যে ম্যাপের যে মানটা আসবে সেটা হচ্ছে আপনার কি এ এর মানটা। তাহলে এখানে যদি এর মান বসান, ফর্মুলাতে এম এর মান যদি বসান, এখান থেকে ওডি কন্ডিশন ওয়েট বসান, তাহলে আপনি এমএসএসডি টা পেয়ে যাচ্ছেন। তাহলে এমএসএসডি টা কেন দরকার? আপনার এখানে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে আমরা এমএসএসডি বের করছি আর একটা হচ্ছে আমরা এম বের করছি। এটা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশনের জন্য, আর এটা হচ্ছে কি সারফেস স্যাচুরেটেড এন্ড সারফেস ড্রাই কন্ডিশনের জন্য। তো এই দুইটার মান লাগতেছে। এখানে আমার এমএসএসডি টা আলাদা ফর্মুলা, আমার এমটা লাগতেছে মেইনলি। এমটা কেন লাগতেছে? কারণ পার্সেন্ট ভয়েড বের করার জন্য। আমার মেইন টার্গেট কি? ভয়েড ক্যালকুলেশন। পার্সেন্ট ভয়েড ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস এম বাই এসডব্লিউ। এসডব্লিউ টা হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি। কোন একটা স্যাম্পলের জন্য বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিকে এসডব্লিউ বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি মাস যেটা বের করছি এখানে, ঠিক আছে, যা ইউনিট ওয়েট ওভেন ড্রাই ইউনিট ওয়েটটা বসিয়ে আমি যদি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা ভাগ করে দেই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? পার্সেন্ট ওয়েট পেয়ে যাচ্ছি। তো এখানে আপনি যখন বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বসছেন, এখানে একটা কথা লেখা ছিল না, ডিটারমিনেশন অফ ময়েশ্চার, সরি কম্পিটিশন অফ ভয়েড ইন এগ্রিগেট। তাহলে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কেন দরকার ছিল? এগ্রিগেটের ভয়েড বের করার জন্য। তাহলে আপনি যে ভয়েড বের করতেছেন এখন, এখানে কি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি আসছে না এখন? তাহলে কি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কেন দরকার? কোন একটা এগ্রিগেটের পার্সেন্ট ভয়েড বের করার জন্য ওই বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি দরকার। এই ভ্যালুটা যদি বসায় দেন, আপনি কি ওখানে কি পরিমাণ ফাঁকা জায়গা আছে এগ্রিগেটে সেটা বের করতে পারবেন।
এখন আপনার কথা হচ্ছে স্যার আমি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বের করবো? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বের করার জন্য আপনাকে আরেকটা সূত্র দিয়ে দিচ্ছে, এটা একটু লিখে রাখতে হবে। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কি দুইটা বেসিসে, একটা হচ্ছে ওভেন ড্রাই বেসিসে আর একটা হচ্ছে এসএসডি বেসিসে। দুইটা বেসিসে যা শুধু উপরের কন্ডিশন গুলো একটু ভিন্ন হবে। ওয়েট অফ স্যাম্পল, আপনি যে স্যাম্পলটা নিচ্ছেন সেটা ওভেন ড্রাই হিসেবে নিচ্ছেন, অর্থাৎ সেটা ওভেনে ড্রাই করে তারপরে নিচ্ছেন, তাহলে এ হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশনের স্যাম্পলের মান। ওয়েট অফ ডিভাইডেড বাই ওয়েট অফ স্যাম্পল ভলিউম অফ ওয়াটার এক্সক্লুডিং ইম্পারমিয়াবল পোর। তার মানে এখানে আপনার এখানে যে পরিমাণ পানিগুলা আটকায় ছিল, ঠিক আছে, সেই ভলিউমটা নিবেন, সেটা হইতেছে কি আপনার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, আমরা অলরেডি ডেফিনিশনে পড়ে আসছি না, স্যাম্পলের ওয়েট ডিভাইড বাই পানির ওয়েট। তো এই দুইটার রেশিওকে কি বলে? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বলে। কিন্তু ওডি বেসিস হলে উপরে ওডি কন্ডিশন, আর যদি এসএসডি বেসিস হয় তাহলে উপরে এসএসডি কন্ডিশন। তো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, বাকি হিসাবগুলো সেম। এখানে বি মাইনাস সি বলতে কি বোঝাচ্ছে? বি হচ্ছে কি স্যাম্পল ওয়েটের, আমি যে স্যাম্পলটা নিচ্ছি সেটার ওয়েট এসএসডি তে, ঠিক আছে, সেটা হচ্ছে বি এর মান। আমি যে স্যাম্পলটা নিচ্ছি সেটার পানিতে ওয়েট, দুইটা জিনিস, একটা হচ্ছে বাতাসে ওয়েট আর একটা হচ্ছে পানিতে ওয়েট। তো পানিতে ওয়েট অবশ্যই একটু কম হবে, ঠিক আছে, বাতাসে ওয়েট সব বেশি হবে, ঠিক আছে, কারণ পানি নিজেই কিছু ওয়েট নিয়ে নিবে। তাহলে আমি বি এর মানটা বের করব স্যাম্পলের জন্য, সি এর মানটা বের করব। একবার বি এর মান কিভাবে বের করব? বাতাসে যে ওয়েটটা নিব আমি ওটা, সেটাই হচ্ছে বি, আর যদি পানিতে রেখে স্যাম্পলটা আমি যে ওয়েটটা নিব সেটা হচ্ছে সি। তাহলে আমার টোটাল এই বি থেকে সি বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াটারের ভলিউম, ঠিক আছে, ভলিউম অফ ওয়াটার অথবা ওয়াটারের ভলিউমের নিজস্ব ওয়েটটা। তাহলে আমার দুইটা ফর্মুলাতে বি মাইনাস সি আছে, অর্থাৎ ভলিউম অফ ওয়াটারের ওয়েট, এটা হচ্ছে বি মাইনাস সি। তার মানে আপনি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে পাবেন? ডিভাইড বাই বি মাইনাস সি করে। বাল্ক স্পেসিফিক কিভাবে পাবেন? বি ডিভাইড বাই সি, বি মাইনাস সি করে। তো এখানে জাস্ট শুধু কন্ডিশন দুটো চেঞ্জ হয়েছে, ওডি হলে হবে ওডি, এসএসডি হলে হবে এসএসডি। এসএসডি এর জন্য আপনাকে বি লিখছে আর ওডি এর জন্য আপনাকে এ লিখছে, এখানে পাশে লেখা আছে বি হলে এসএসডি আর এ হলে ওডি। তো এইভাবে করে আপনাকে কি করতে হবে? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হবে, পাশাপাশি আপনাকে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হবে। এখন অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি কি আমরা অলরেডি দেখে আসছি, এটাও কি, এটাও কিন্তু একটা রেশিও ছিল, তাই না? সেটা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশন হইতে হবে উপরে। তো এটার ফর্মুলাও একই, উপরে হচ্ছে কি ওডি কন্ডিশন, তার মানে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি জি এস এ ইকুয়াল টু হবে এ ডিভাইড বাই এ মাইনাস সি। এটা কি? এটা হচ্ছে ওডি কন্ডিশনে স্যাম্পলের ওয়েট, আর এ মাইনাস সি কি ওডি কন্ডিশন থেকে আপনার এসএসডি কন্ডিশনে, অর্থাৎ একবার বাতাসে ওয়েট নিলেন ওডি কন্ডিশনে, সেখান থেকে আপনার পানিতে ওয়েট নিলেন, ঠিক আছে, এই দুটো জিনিস যদি বিয়োগ করেন তারপর আপনি ভলিউম অফ ওয়াটারটা পেয়ে যাবেন। তাহলে অ্যাপারেন্ট আর বাল্ক এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটার উপরে আছে, এটার উপরে আছে, কিন্তু এখানে আছে বি মাইনাস সি, এখানে আছে এ মাইনাস সি, পার্থক্য হচ্ছে শুধু এই জায়গায়, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমাকে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হবে। তো এই হলো আমাদের কিছু ফর্মুলা আর কি, ঠিক আছে।